গ্যাসের দাম বাড়লেও সারের দাম বাড়বে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা। সার সিন্ডিকেট ভাঙতে নতুন নীতিমালা করা হচ্ছে বলে জানান তিনি। ফসলি জমি সংরক্ষণে ভূমি ব্যবহার ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা জানান কৃষি উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রাকৃতিক দুর্যোগ সিন্ডিকেটের প্রভাবে কৃষি পণ্যের বাজার ছিল ঊর্ধ্বমুখী। এছাড়া সার ব্যবস্থাপনায় ঘাটতি সহ নানা বাধায় পড়ে সরকার। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের 1 বছরের অর্জন ও সার্বিক অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন কৃষি উপদেষ্টা। উপদেষ্টা জানান, সারের কোনো সংকট নেই, তাই দাম বাড়ানোর প্রশ্নই উঠে না। বলেন, গ্যাসের দাম বাড়ানোর অজুহাতে সারের দাম বাড়ানো যাবে না। সারের দাম নির্ধারণ, আমদানি, সংকট মোকাবিলা সহ সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় কমিটি করেছে সরকার। একটা নীতিমালা অলরেডি হয়ে গেছে। এই নীতিমালাটা আবার ফাইনালি অ্যাপ্রুভালের জন্য একটা জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন আমাদের এইটার ভিতরে জাতীয় কমিটির শিল্প উপদেষ্টা থাকতে হয়, যেহেতু উনি বাইরে আছে। আমরা আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনতেছি। উপদেষ্টা বলেন, 3 ফসলি জমিতে যেন অবকাঠামো তৈরি না হয় সেজন্য কৃষি জমি সুরক্ষা আইন করছে সরকার। উপদেষ্টা যে উনি এটার হলো সভাপতি, এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয় এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোনো অবস্থায় কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। এছাড়া কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিতে বিধিমালা হচ্ছে বলে জানান কৃষি উপদেষ্টা। বলেন, পরিবেশের ক্ষতি রোধে নকল কীটনাশক উৎপাদন ঠেকানোই সরকারের মূল উদ্দেশ্য। জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধন্যবাদ। দেশের কৃষকদের উন্নয়নে সেচ ব্যবস্থা সহজ করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, লোনে সেচ মেশিন কিনে বিপাকে পড়তে হয় কৃষকদের। ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন অনেকে। সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল শেরাটনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গ্লোবালাইজেশনের কারণে আগামীতে সেচের পানির অভাব আরও প্রকট হবে। এজন্য দূরদর্শী ও সমন্বিত চিন্তা করতে হবে। শ্রমিকদের চাকরি নিশ্চয়তা ও অধিকার আদায়ে সরকারের পাশাপাশি ট্রেড ইউনিয়নগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সংগঠনগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং শ্রমিকদের স্বার্থে কাজ করতে হবে। তার মতে, জাহাজ শিল্পে কাজ করতে গিয়ে শ্রমিকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, যার খোঁজ রাখে না ট্রেড ইউনিয়ন বা সংশ্লিষ্টরা। সমাজে কৃষক শ্রমিকের মর্যাদা নিশ্চিত করতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। গত কয়েকদিনে দেখলাম যে পত্রপত্রিকায় 9 জন কৃষকের মৃত্যু সংবাদ এসছে। কৃষকরা আত্মহত্যা করছে। এবং এই প্রবণতা যদি আমরা এখনই সেফগার্ডগুলো ইন্ট্রোডিউস না করি এবং আমরা যারা আজকে এখানে আছি আমাদের আউটরিচ না বাড়াই, এই প্রবণতাগুলো কিন্তু বাড়বে। হ্যাঁ, একটা সামাজিক সেফটি নেটওয়ার্কও থাকা দরকার, একটা রাষ্ট্রীয় সেফটি নেটওয়ার্কও থাকা দরকার। কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে 55 কেজি স্বর্ণ চুরি নয়, আত্মসাৎ হয়েছে। পুলিশের তদন্ত সংস্থা পিবিআই এর তদন্তে এমন তথ্য উঠে এসেছে। এ ঘটনায় নতুন করে আত্মসাতের মামলা করবে দুর্নীতি দমন কমিশন দুদক, যার তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউসের সুরক্ষিত গুদাম থেকে 55 কেজি স্বর্ণ গায়েবের ঘটনা ঘটে প্রায় 2 বছর আগে। বিষয়টি সামনে আসার পর এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি চুরির মামলা করে ঢাকা কাস্টমস হাউস। প্রাথমিকভাবে 4 গুদাম কর্মকর্তাকে আটক করে পুলিশ, পরে মামলা যায় ডিবিতে। সবশেষ মামলাটি পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। 2 দফায় আসামিদের রিমান্ডেও নেয় পিবিআই। যদিও সাময়িক বরখাস্ত হওয়া এসব কর্মকর্তারা এখন জামিনে রয়েছেন। অপরাধীদের চিহ্নিত করে পিবিআইও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় চুরির মামলা হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তেমন কোনো আলামত মেলেনি। এটা চুরির কোনো ঘটনা নয়, এখানে মূলত চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বলে সিসিটিভি ফুটেজে পাওয়া যায় না, এটা ডিটেইল ছিল। এটা নিশ্চয়ই দীর্ঘদিন ধরে এটা এনবিআর এর কর্মকর্তাদের যোগ সদস্যরা আত্মসাৎ হয়েছে। দুদক জানায়, এটি কোনো চুরির ঘটনা নয়। দণ্ডবিধি 409 এর ধারা বলে এবার আত্মসাতের মামলা করবে তারা। সঠিক আইন
এবং ধারা অনুযায়ী দুদক পৃথক আবার মামলা করবে। যদি আরও কারো নাম আসে, এর সাথে সংশ্লিষ্টতা আরও কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে দুদকের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে। অপরাধের এ ধরন দুদকের তফসিলভুক্ত হওয়ায় অনুসন্ধানের নির্দেশ দেন ঢাকা মহানগর জজ আদালত। বিমানবন্দরের মতো অত্যন্ত সুরক্ষিত এলাকায় কাস্টমসের গুদাম থেকে স্বর্ণের মতো গুরুত্বপূর্ণ পণ্য উধাবের ঘটনা অত্যন্ত উদ্বেগের। তাই এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে গুদাম কর্মকর্তাদের মনিটরিং এবং আটককৃত স্বর্ণ সময়মতো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির সুপারিশ এসেছে এনবিআরের তদন্ত প্রতিবেদনেও। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবিধান ও আরপিও মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার নির্বাচন ভবনে ব্রিফিংয়ে সিইসি আরও বলেন, পিআরের বিষয়টি নির্ভর করছে রাজনৈতিক দলের ঐকমত্যের ওপর। শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচাল করা হবে। এনসিপি নেতার এমন মন্তব্যকে হুমকি মনে করছেন বলেও জানান সিইসি। প্রবাসী ভোট নিয়ে কানাডা সফর ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সবসময় ভালো থাকি জানান, ইসির উপর প্রবাসীদের মধ্যে অতীতের আস্থাহীনতা কাজ করছে। এটি দূর করতে কাজ করছে ইসি। দল নিবন্ধন চূড়ান্ত করতে আরও কিছুদিন সময় লাগবে। সিইসি বলেন, এনসিপি শাপলা প্রতীক না পেলে নির্বাচন বানচালে সার্জিসের মন্তব্য হুমকি নয়। প্রতীক তালিকায় শাপলা অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন হবে কিনা সে সিদ্ধান্ত নেবে কমিশন। নাগরিক ঐক্যতা ওরা কিন্তু প্রথম চেয়েছিল, একবার দরখাস্ত দিয়েছে, তারপর আমার সাথে ওনাদের ডেলিগেশন দেখা করেছে। তখন আপনারা কোনো কিছু আলোচনা করেন, আলোচনায় তো আনেনি নাই যে শাপলা নিয়ে যে নাগরিক ঐক্য। এখন এতক্ষণ আলোচনা করতেছে না, আমি বুঝলাম না। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা অন্যরাও বুঝেন। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। আমরা শুনেই যাব এবং আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, সংবিধান এবং আরপিও মেনে কাজ করবে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জোরে নিচ্ছি। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আইন না বদলাইলে তো পারি না। আমি একটা ফয়সালা আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। রাজনৈতিক দল যেন নেতিবাচক কিছু করতে না পারে সে ব্যবস্থা করা হবে বলে জানান সিইসি। সংলাপে জাতীয় পার্টিকে ডাকার বিষয়ে সিদ্ধান্ত পরে হবে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে সিইসি জানান, ভোট নিয়ে লুকানোর কিছু নেই। আমাদের এখানে লুকানো চাপানোর কিছু নাই। আমরা একদম। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নামে শিক্ষকদের জিম্মি করে ঘুষ নেয়ার অভিযোগ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের বেশিরভাগ কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে মিছিল করা কর্মকর্তারাও বহাল তবিয়তে এই দপ্তরে। এসব বিষয়ে মন্ত্রণালয়ে অভিযোগও দিয়েছেন শিক্ষকরা। মন্ত্রণালয় বলছে, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে অডিট পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এর পরিদর্শনে ঘুষ নেওয়া বন্ধ হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও। সম্প্রতি চট্টগ্রাম শহরের 10টি স্কুল ও কলেজে পরিদর্শনে যান অধিদপ্তরের পরিদর্শক আবুল কালাম আজাদ। সেখানকার প্রতিটি প্রতিষ্ঠান থেকে 2 থেকে 3 লাখ টাকা ঘুষ নেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক শিক্ষক। এটা অ্যাপ্রক্সিমেট 2000 টাকা করে না? আচ্ছা, কতজন টিচার ছিল সেখানে? ঘুষ নেয়া এই পরিদর্শক চাকরি বিধি ভেঙে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার বিপক্ষে মিছিল করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন তিনি। শিক্ষকরা যেটা বলছে এর সাথে আমি জড়িত নই।
এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। নিরীক্ষা অধিদপ্তরে পরিদর্শক 12 জন, সহকারী পরিদর্শক 11, অডিট অফিসার 3 আর অডিটর আছেন 13 জন। তাদের বেশিরভাগের বিরুদ্ধেই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে গিয়ে ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। তারা জানে যে এখানে কি ধরনের দুর্নীতি হয় এবং ওইখানে যখন ইন্সপেক্টররা যায় সেখানে ওনার জন্য নানান ধরনের এই আপনার খ্যাতবোধের ব্যবস্থা থাকে। এই খ্যাতবোধগুলো ওরা করে থাকে। ওইখানে 1-2 বছর থাকার পরে তার ঢাকা শহরে মানে থাকার মতো একটা আবাসন তৈরি করে ফেলতে হবে, এরকম টাকা পর্যন্ত দিকে। স্বৈর শাসকের সুবিধাভোগী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় অনিয়ম থামছে না বলে মনে করেন শিক্ষক নেতারা। তাদের যদি এরকম কোনো তাদের প্রেশার দেওয়া হয় যে তোমার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তোমাকে আমরা ফাঁসিয়ে দিব, তোমাকে চাকরি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব, তারা আমাদের কাছে অভিযোগ করুক যদি সাহস না থাকে। অনিয়মের সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মন্ত্রণালয় গেলে তো মন্ত্রণালয় পদক্ষেপ নেবে, সেটাকে তো অবশ্যই আমরা সাধুবাদ জানাবো যদি অন্যায় করে থাকে। আর সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে আমি সেটা তদন্ত করে পরবর্তী পদক্ষেপের জন্য মন্ত্রণালয় পাঠাবো। শিক্ষা গবেষকরা বলছেন অডিটরদের বদলির বিধান না থাকায় অনিয়মের সুযোগ বেশি। সংশ্লিষ্টরা বলছেন মানসম্মত শিক্ষা নিশ্চিতে দপ্তরগুলোতে স্বচ্ছতা আনতে হবে, আর এজন্য অনিয়মের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচন দেশে আবারও স্বৈরতন্ত্র চালু করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই এই পদ্ধতির নির্বাচন চায়। 365 দিন, 1 বছরের কিছুটা কম সময়। ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্সের 15তম বর্ষপূর্তির অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, এই পদ্ধতিতে আবারও দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্রের চর্চা শুরু হবে। পিআরের মধ্য দিয়ে মার্কাকে যদি ভোট দেওয়া হলো, সেই দল কাকে এমপি নির্বাচিত করবে জনগণ জানবে না, জানবে সেই দলের সুপ্রিম লিডার, প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা মজলিসে শুরা। পিআরএ কে এমপি হবে সেটা যদি দলের প্রেসিডেন্ট সেক্রেটারি ঠিক করে, দলের স্ট্যান্ডিং কমিটি ঠিক করে, তাহলে তাদেরকেই নমনম করলে হলো, আর কাউকে তো বোঝার দরকার নাই। দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এসব দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই নেতা। রাষ্ট্রে একটা সবসময় জ্বলন্ত পার্লামেন্ট থাকবে, সবসময় একটা অস্থিতিশীল সরকার থাকবে, সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না তারা। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরে নির্বাচন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি গত 18 মাস পূর্ব থেকেই নির্বাচনী যে সমস্ত কার্যক্রম করা প্রয়োজন সেটি শুরু করেছে। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন সেটির নেতৃত্ব দিবেন। নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত বলেও জানান ডাক্তার জাহিদ। নির্বাচনী যে সমস্ত রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমানে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বাধা হয়ে দাঁড়িয়েছে কয়েকটি রাজনৈতিক দল, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জে শামসুদ্দিন স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সাধারণ মানুষ পিআর পদ্ধতি বোঝে না বলে দাবি করে তিনি বলেন, এই পদ্ধতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো দায়বদ্ধতা থাকবে না। বিগত 17 বছর রাষ্ট্রযন্ত্রে যারা দায়িত্বে ছিলেন তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন বলে অভিযোগ তার। আবারও ষড়যন্ত্র হচ্ছে, একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু রাজনৈতিক কর্মকাণ্ড দল। প্রতিবেশী দেশের যে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে জামায়াত। আগামী নির্বাচনে কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে চীনের প্রতিনিধি দলের এমন প্রশ্নের জবাবে একথা বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
নির্বাচনে অংশ নিতে জামায়াত প্রস্তুত রয়েছে বলে জানান দলের সেক্রেটারি জেনারেল। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চায়না ফরেন অ্যাফেয়ার্স ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান জো পিংজিয়ান। সাক্ষাৎ শেষে বিস্তারিত জানান দলের সেক্রেটারি জেনারেল। গোলাম পরোয়ার জানান, চীনা নেতাদের জামায়াত আমির বলেন, দুর্নীতি, অর্থ পাচার ও লুটপাটের কারণে ব্যাংক খাতসহ ধসে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের অর্থনীতি, আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে, করাপশন, অর্থ পাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন। অর্থনীতি সহ সামগ্রিক বিষয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে। এটা চায়না নেতৃবৃন্দের সামনে আমাদের আমির সাহেব আশাবাদ ব্যক্ত করেছেন। বাংলাদেশ চীন ঘনিষ্ঠ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক গড়ে তুলতে চায়। আসন্ন নির্বাচনে জামায়াত অংশ নিতে প্রস্তুত রয়েছে বলেও জানান গোলাম পরোয়ার। জামায়াত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি। এ সময় বাংলাদেশের জনগণের সাথে চীন সম্পর্ক উন্নয়ন করতে চায় বলে মনে করেন চীনের প্রতিনিধি দলের প্রধান। চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের জনগণের সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে বলে আমরা আশা করি। বৈঠকে দুদেশের রাজনৈতিক দলভিত্তিক সম্পর্ক উন্নয়ন, কৌশলগত সংলাপ এবং যৌথ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আফসানা ফজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউ ইয়র্কে ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় মামলাটি দায়ের করা হয়। বৃহস্পতিবার এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন আখতার হোসেন। আওয়ামী লীগ সমর্থকেরা আবারও হামলা করতে এসেছিল বলেও জানান তিনি। বলেন, পরে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার মামলা করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের সমর্থকেরা আখতারকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে। এই ঘটনায় যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার রাতে তিনি জামিনে মুক্তি পান। আওয়ামী সন্ত্রাসীরা আবার ভোটের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে সিরিজ মেডিকেল ক্যাম্প শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। প্রতি মাসে একটি করে মেডিকেল সিরিজ ক্যাম্প অনুষ্ঠিত হবে বলেও জানান আয়োজকেরা। এরই অংশ হিসেবে জগন্নাথ হল ও শামসুন্নাহার হলে প্রথম ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই স্বাস্থ্যসেবা প্রদান। ক্যাম্পে মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেন। এছাড়া চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধ বিনামূল্যে দেয়া হয়। ডাকসু জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সকল শিক্ষার্থী নির্ধারিত স্থানে এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এতে সহযোগিতায় রয়েছে ইবনে সিনা ট্রাস্ট। পাকিস্তানের হারিস রউফ ও সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের দাবি, ম্যাচ চলাকালে তাদের অঙ্গভঙ্গি ছিল রাজনৈতিক ও উস্কানিমূলক। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে 50-র পর বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করেন ফারহান। আর ফিল্ডিংয়ের সময় বিমান ভূপাতিত হওয়ার মতো এক ভঙ্গি ছিল রউফের। ভারতীয় সেনাবাহিনীকে কটাক্ষ করায় নিন্দা জানানো হয়। ভারত ভিডিও ফুটেজ সহ আইসিসিতে অভিযোগ জানিয়েছে। বিষয়টি তদন্ত করছেন এলিট ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। অন্যদিকে ভারতীয় অধিনায়ক সূর্যা কুমার বলেন, তাদের এই জয় ভারতীয় সেনাদের জন্য। পিসিবি এটিকে রাজনৈতিক মন্তব্য হিসেবে অভিযোগ করেছে। আইসিসি তদন্তের পর সিদ্ধান্ত জানাবে।
নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সংশয় প্রকাশ করলেন তামিম ইকবাল খান। বললেন, বোর্ডের ক্ষমতা দখলের জন্য নির্বাচন কেন্দ্রিক নোংরা খেলা বন্ধ না হলে ক্ষতি হবে দেশের ক্রিকেট কাঠামোর। 15 ক্লাব নিয়ে কমিশনের সিদ্ধান্ত গঠনতন্ত্র পরিপন্থী হলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন ইফতেখার রহমান মিঠু। খসড়া ভোটার তালিকা ও 15 ক্লাবের আপত্তিতে সরগরম বিসিবি প্রাঙ্গণ। তামিম মিঠু থেকে শুরু করে সাবেক সভাপতি ফারুক আহমেদের আগমনে উত্তাপ ছড়ায়। আপত্তি ও অসঙ্গতির ব্যাখ্যা দিয়েছেন তারা। তামিম নির্বাচন করার যোগ্যতা রাখেন না এমন অভিযোগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্রিকেট বোর্ডের ইতিহাসে কোনোদিন এত নোংরামি আমরা কোনো সময় দেখিনি। একটা জিনিস আবারও বলে দিই, যে জিনিসটা আপনারা করে যাচ্ছেন করতেছেন এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু একটা রেকর্ডেড রয়ে যাবে। পরবর্তীতেও কিন্তু এই জিনিসগুলোই ফলো করা হবে। ওল্ড ইউএইচএস থেকে বিসিবি নির্বাচনের কাউন্সিলর হলেও গুলশান ক্লাবের সহসভাপতি তামিম, তারপরেও তাকে নিয়ে শুরু হওয়া ষড়যন্ত্র মানতে পারছেন না। এই জিনিসগুলো কেন করা হচ্ছে এটা আপনাদেরকে কাউকে আমার বলার দরকার নেই। সিম্পল একটা কথা, এই জিনিসটাকে ইলেকশনকে একটা সাইডকে উইক করার জন্য করা হচ্ছে, এটা সবাই জানে। হ্যাঁ, আমার কথা হলো যে আমাদের এত খারাপ সময় এসে গেল যে জিতার জন্য বা নিজের ইচ্ছা পূরণ করার জন্য আপনারা 300টা ক্রিকেটারের লাইফের সাথে আপনারা খেলা শুরু করলেন। গঠনতন্ত্র উপেক্ষা করে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন ইফতেখার রহমান মিঠু। বোর্ড মিটিংয়ে একদম ওইখানে ক্লিয়ারলি বলা হয়েছিল যে আমাদের লিগ্যাল টিম বলেছে দেয়ার ইজ নো চান্স আপনি এই 10-1 বাইরে গিয়ে কোনো ডিসিশন আপনি দিতে পারেন না। মাস চারেক আগে 14 ক্লাবের অনিয়ম খতিয়ে দেখার জন্য বিসিবিকে পরামর্শ দেয় দুদক। সেই পরামর্শতেই স্থগিত করা হয় ক্লাবগুলোকে। সবগুলি আপত্তির উপরে আমরা 3 জন আবার বসে এগুলো যাচাই বাছাই করে ওনাদের পয়েন্টসগুলি আমরা বিবেচনা করে কালকে 4:30টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। নির্দিষ্ট সময়ে কাউন্সিলরশিপের আবেদনপত্র জমা না দেওয়ার কারণ জানাতে বিসিবিতে ডাকা হয় সাবেক সভাপতি ফারুক আহমেদকেও। শুক্রবার বিকাল 4:30টার দিকে ঘোষণা করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউক্রেন নিজেদের ভূমি ফিরে পেতে পারে, ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বিশ্বের অন্যান্য দেশে কি ঘটছে তা দেখে রাশিয়ার পতনের কথা ভাবা বোকামি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। তাছাড়া যারা মস্কোর পতনের কথা ভাবছেন তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এদিকে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। মার্কিন প্রেসিডেন্টকে জোকার অভিহিত করে নিউ ইয়র্কে ষাঁড়ের লড়াই চলছে বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে রাশিয়া কাগুজে বাঘ নয় বরং প্রকৃত ভাল্লুক বলে জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। এর আগে মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনের ভাষণে রাশিয়াকে কাগজের বাঘ অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। মাত্র 50 পয়সা থেকে 10 টাকায় মিলছে খাদ্য, বস্ত্র সহ নানা পণ্য সামগ্রী। সর্বজনীন দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর নিম্ন আয়ের মানুষদের জন্য এমন মানবিক আয়োজন করেছে সেবামূলক সংগঠন বিদ্যানন্দ। রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী চলছে এই ব্যতিক্রমী 10 টাকার পুজোর বাজার। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শুরু হয়েছে উৎসবের আমেজ। তবে রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরে এক ভিন্নধর্মী বাজারের আয়োজন করেছে সেবামূলক সংগঠন বিদ্যানন্দ, যেখানে মাত্র 10 টাকার টোকেন সংগ্রহ করে কেনাকাটা করতে পারছেন সব ধর্মের মানুষ। এখানে 1.5 টাকায় 1 ডজন ডিম, 3 টাকায় 1 লিটার ভোজ্য তেল এবং 4 টাকায় একটি নতুন পোশাক মিলছে সহজেই। স্বল্প দামে নিত্যপণ্য হাতে পেয়ে খুশি ছোট বড় সবাই। রমনা কালী মন্দিরে আসছে 10 টাকার পূজার বাজার করতে। আমরা তাদের জন্য অনেক দোয়া করি যাতে ও ভালো থাকুক, আমাদের এই পূজার সময় আমাদের একটা উপহার দিল। যারা গরিব দুঃখী তারা যেন এই টাকাগুলো দিয়ে তাদের মনের মতো বাজার করতে পারে, সেই জন্য মূলত এই ব্যবস্থা করা। ডিম নিছি, তেল নিছি, চানাচুর নিছি, বিস্কুট নিছি, এর টাকা দিতে লাগে না। পুরো বাজারের দেখভাল করছেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। মন্দির প্রাঙ্গণে সপ্তাহব্যাপী চলবে এই আয়োজন। প্রান্তিক মানুষদের মুখে হাসি ফোটাতেই বিদ্যানন্দের এই উদ্যোগ। নিম্নবিত্ত পরিবারগুলোতে আমরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে একটা টিকিট দিয়ে আসছি,
ওই টিকিটের বিনিময়ে ওনারা হচ্ছে আজকে এই বাজারটা এখান থেকে কালেক্ট করতে পারতেছে। পূজায় আর কি ভালো মতো একটু বাজার করবে এই সামর্থ্যটা নেই, তাদের জন্য আমরা এই বাজারটা আয়োজন করছি। এটা আমরা দিচ্ছি জাস্ট ডেমো, মানে তাদেরকে নিয়ে আসার দায়িত্বটা আমাদের, টাকা দেওয়ার দায়িত্বটা আমাদের, এবং তাদের পছন্দসই পণ্য কেনার দায়িত্ব হচ্ছে তাদের। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আদিবাসী প্রত্যেকেই 50 পয়সা থেকে 10 টাকায় পাচ্ছে নানা ধরনের পণ্য সামগ্রী। পূজা উপলক্ষে বিদ্যানন্দের আয়োজন ঢাকার রমনার কালী মন্দিরকে পরিণত করেছে এক অনন্য সম্প্রীতির বন্ধনে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।